টিকা নেয়ার বয়সসীমা ৫৫ থেকে ৪০-এ নামিয়ে আনায় বেড়েছে গ্রহীতার সংখ্যা, কেন্দ্র বাড়ানোর পরামর্শ। এবছরই সবাইকে টিকা দিয়ে ফেলতে চাই, তাহলে প্রতিদিন ৩ লাখ থেকে সক্ষমতা বাড়িয়ে অন্তত পক্ষে প্রতিদিন ৫ লাখ থেকে ৬ লাখ টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইউনিয়ন পর্যায়ে কিংবা কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাই, যাতে করে মানুষ সহজে আসতে পারে। সেটা যদি হয় যে বিপুল সংখ্যক মানুষকে টিকা দিতে চাই, সেইটা অর্জন করা সম্ভব হবে। ৯ মাসের মধ্যে করোনায় দেশে আজ সর্বনিম্ন ৫ জনের মৃত্যু, নিয়ন্ত্রণের পথে মহামারী। মহামারীটা নিয়ন্ত্রণে চলে আসার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এটা যদি কন্টিনিউ করে, এটা যদি আর না বাড়ে, এরকমই চলে, তাহলে নিয়ন্ত্রণে এসছে বলে আমরা ধরে নেব আর কি। ভারতের পশ্চিমবঙ্গে ১১ মাস বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাবার জানাজায় অংশ নিতে দেশে ফিরে গ্রেফতার শিকদার গ্রুপের এমডি রনো। মানবিক দিক বিবেচনায় জামিন, আইন সবার জন্য সমান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি অনেক কষ্ট করে জায়গাটা নিয়েছি আমার সন্তানদের জন্য। ওয়াসার ভুলে ব্যক্তিগত জমিতে গড়ে উঠেছে পাম্প ও খাল। ১ দশক ধরে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে মেলেনি প্রতিকার। বিনিয়োগের বার্তা নিয়ে মধ্যপ্রাচ্যের দুবাইয়ের ব্যবসায়ীদের রোড শোতে সাকিব আল হাসান বললেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনার নতুন দিগন্ত। দেশে কমে এসেছে কোভিড-১৯-এ মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ৯ মাসের মধ্যে আজ সর্বনিম্ন ৫ জন মারা গেছেন। আক্রান্ত ও শনাক্তের হারও গত ১০ দিন ধরে ২% ঘরে। পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ব্যবস্থা নেওয়া আর ভাইরাস দুর্বল হয়ে যাওয়ার ফলে মহামারী নিয়ন্ত্রণের পথে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মহামারী থেকে মুক্তির জন্য দেশজুড়ে কোভিড টিকার চলমান মহাযজ্ঞের মধ্যে সংক্রমণ চিত্র নিয়েও মিলছে আশা জাগা নেওয়া খবর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা নেমে এসেছে ৫ জনে, যা গত ৯ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। কোভিড ছোবলে এর আগে কম মৃত্যু হয়েছিল গত বছরের ৬ মে ৩ জন। আর ২৪ ঘন্টায় ১৪,৩২৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪০৪ জন, অর্থাৎ শনাক্তের হার ২.৮২%। করোনা ভাইরাসের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ ফেব্রুয়ারির পর শনাক্তের হার কখনো ৩% স্পর্শ করেনি। কোনো দিন এ হার ছিল ২.৫%-এরও নিচে। ২ ফেব্রুয়ারির পর আক্রান্ত শনাক্ত থেকেছে ৫০০-র নিচে। আর মৃত্যুর সংখ্যা ২৪ জানুয়ারির পর প্রতিদিনই ২০ জনের নিচে রয়েছে। গত ৮ দিনের মধ্যে ৫ দিনই ছিল এক অঙ্কে। কোভিড সংক্রমণের সাম্প্রতিক পরিসংখ্যান মহামারী নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এটা টেন্ডেন্সি দেখে মনে হয় যে এটা আর বাড়বে না, এই আর কি। তো সুতরাং আমরা ধরে নিতে পারি যে আমরা মহামারীটা এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তবে মানুষের মধ্যে অনেক ক্ষেত্রেই সচেতনতার ঘাটতি থাকলেও কিভাবে নিয়ন্ত্রণে এলো মহামারী? আমরা ওটা কমাচ্ছি না, কমছে অন্য কোনো কারণে। এখন একটাই কারণ বাকি আছে, সেটা হলো আমাদের দেশে যে দেশীয় ভাইরাস, সেগুলা শীতকালে যেসব ভাইরাস আমাদের আক্রমণ করে, সেগুলা খুব প্রবলভাবে আমাদের আক্রমণ করে এবং সেখানে বাইরের ভাইরাস, করোনা ভাইরাস সেখানে ঢুকতে পারছে না। একদিকে করোনা ভাইরাস দুর্বল হয়ে যাওয়া, অন্যদিকে টিকা প্রয়োগ, এই দুইয়ের সমন্বয়ে মহামারী থেকে মুক্তি মিলবে বলে আশা বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভ্যাকসিন নেয়ার বয়সসীমা ৫৫ থেকে ৪০-এ নামিয়ে আনায় বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ায় উৎসাহিত হয়েছেন, সাধারণ মানুষ এমন মত বিশেষজ্ঞদের। কেন্দ্রের সংখ্যা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা। আর প্রতিদিন টিকা দেওয়ার হার ৩ লাখে উন্নীত করতে চায় সরকার। ফারুক ভূঁইয়া, রবিনের আরও একটি রিপোর্ট। শুরুর দিকে নানা দ্বিধা সংশয় কাটিয়ে টিকা কেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়।
গণহারে টিকা প্রয়োগের প্রথম দিন রোববার সারা দেশে সর্বসাকল্যে টিকা প্রয়োগ করা হয় ৩১,১৬০ জনের দেহে। এরপর প্রতিদিন তা বাড়তে থাকে আশাব্যঞ্জক হারে। টিকা প্রয়োগের প্রথম সপ্তাহের সবশেষ কার্যদিবস বৃহস্পতিবার একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ছাড়াই ২ লাখ। বিশেষজ্ঞরা মনে করেন সব শ্রেণীর নাগরিকের জন্য টিকা উন্মুক্ত থাকার বয়সসীমা ৫৫ থেকে নামিয়ে ৪০ বছর করার সরকারি সিদ্ধান্ত এক্ষেত্রে ভূমিকা রেখেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা গ্রহণ উৎসাহিত করেছে সাধারণ মানুষকে। তবে কর্তৃপক্ষ চায় দৈনিক টিকার হার ৩ লাখের বেশি ছাড়িয়ে নিতে। আগে ৫৫ বছরের উপরে শুধু ছিল, এখন সেটা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে। এটা একটা গৃহীত সিদ্ধান্তের ফল। দ্বিতীয়ত যে আমাদের স্বাস্থ্য বিভাগ তারা চেষ্টা করছে যে এই কাঙ্ক্ষিত যে টার্গেট সেটা যাতে অর্জন করা যায়। প্রাপ্যতার নিরিখে এবং এই বছরই সবাইকে টিকা দিয়ে ফেলতে চাই, তাহলে প্রতিদিন ৩ লাখ থেকে সক্ষমতা বাড়িয়ে অন্তত পক্ষে প্রতিদিন ৫ লাখ থেকে ৬ লাখ টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটি সক্ষমতা আমাদের আছে। প্রতি মাসে ভারত থেকে ৫০ লাখ টিকা আমদানির বাইরেও বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়েছে কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাওয়ার। প্রথম চালান এবং পরবর্তী চালানগুলো তারা আমাদেরকে প্রায় ১,২৭,০০,০০০ ডোজের টিকা আমাদের এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটাই আমাদেরকে দেওয়া হবে। সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে টিকা কেন্দ্র আরো সম্প্রসারিত ও নিবন্ধন প্রক্রিয়াকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। টিকা কেন্দ্র যদি আমরা ইউনিয়ন পর্যায়ে কিংবা কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাই, যেখানে মানুষের কাছাকাছি হবে, যাতে করে মানুষ সহজে আসতে পারেন টিকা দিতে, এটা এক। ২ নম্বর হলো যে নিবন্ধনটা আমাদের এখন একেবারে পুরোপুরি বাড়ি বাড়ি যে আমাদের স্বাস্থ্যকর্মীদের নিবন্ধনটা করতে হবে। দেশে টিকা গ্রহণের পর এখনো পর্যন্ত কারো গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মতো ইউরোপেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, আচ্ছা, পুরো ইউরোপের যে দেশ যেগুলো রয়েছে সেখানেও কিন্তু করোনা ভাইরাসের যে ধাক্কায় সম্পূর্ণ আপনার বিপর্যস্ত। আপনার যেমন ব্রিটেনের কথা বলতে গেলে হয়, ব্রিটেনে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে করোনা মহামারী শুরুর পর থেকে প্রায় ৪০ লাখ ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে অনেক আগে। সবশেষ একদিনে যে তথ্য, সেই তথ্য যদি জানায়, একদিনে আক্রান্ত হয়েছেন ১৩,৪৯৪ জন এবং মারা গেছেন ৬৭৮ জন। পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, আপনার ব্রিটেনের পরে কিন্তু মৃতের সংখ্যার দিক দিয়ে যার অবস্থান হলো ফ্রান্সে ৩৬০ জন এবং স্পেনে ৫১৩ জন। পাশাপাশি ইতালিতেও কিন্তু আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা ৩৯১ জন এবং জার্মানিতে ৫৩৪ জন। এই যে অনবরত কিন্তু মৃতের সংখ্যা কিন্তু কমছে, পাশাপাশি যে আক্রান্ত সংখ্যা সেটিও কমে যাচ্ছে। তবে আপনি জানেন যে এই যে সংক্রমণের হার কমার ফলে কিন্তু ব্রিটেনের যে স্বাস্থ্য বিভাগের উপর যে চাপ সেটিও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। ব্রিটেন ইতিমধ্যে যে সংক্রমণের যে করোনা ভাইরাসের যে ভয়াল থাবা থেকে মুক্তি পেতে কিন্তু তাদের যে ভ্যাকসিনেশন যে কার্যক্রম সেটি কিন্তু বেশ সক্রিয় করেছে। ইতিমধ্যে ২৪ ঘন্টা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের জন্য বেশ কয়েকটি সেন্টার খোলা হয়েছে। পাশাপাশি তারা ধাপে ধাপে কিন্তু এই ভ্যাকসিন প্রক্রিয়াটা সম্পন্ন করছে। প্রথম ধাপে যারা ফ্রন্ট ওয়ার্কার রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে, পাশাপাশি যারা ৮০ বছর বয়স্ক রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। প্রায় এখন বর্তমানে ৭০ থেকে ৬০ বছর বয়স্ক যারা রয়েছেন তাদেরকে করোনা ভাইরাসে এই টিকা দিচ্ছে। তবে ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরের মধ্যে এই যে পুরো ভ্যাকসিনেশন কার্যক্রম যেটি রয়েছে সেটি শেষ করবে এবং সেটি শেষ হওয়ার পাশাপাশি কিন্তু করোনা ভাইরাসের যে সংক্রমণ, এই সংক্রমণের ধাক্কাটা কিন্তু আপনার কমে যাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে আগামী সপ্তাহ থেকে কিন্তু ব্রিটেনের যে ভ্রমণ নিষেধাজ্ঞা সেটি আরও কঠোর হতে যাচ্ছে। ইতিমধ্যে যে ৩৩টি দেশ থেকে যদি কেউ ব্রিটেনে আসতে চায় তাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ১০ দিন হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। পাশাপাশি যে হোটেলের যে ফি ১৭৫৭ পাউন্ড সেটিও তাকে দিতে হবে। যদি না মানে ১০ বছরের জেল এবং ১০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছিল সবশেষ। ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে লন্ডন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। অন্য প্রসঙ্গ, গ্রেফতার নিশ্চিত জেনেও বাবার মৃত্যুতে দেশে ফিরলেন শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণ হক শিকদার। ঢাকায় নামার সঙ্গে সঙ্গে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ৯ মাস আগের মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি। পরে আদালতে হাজির করা হলে মানবিক দিক বিবেচনায় জামিন দেন আদালত। নিজের নামে আছে গ্রেফতারি পরোয়ানা, তারপরও বাবার মৃত্যুর খবরে দেশে ফিরলেন শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক রণ হক শিকদার।
বৃহস্পতিবার বিশিষ্ট ব্যবসায়ী বাবা মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার মারা গেলে শুক্রবার সকাল 10টায় দেশে আসেন তিনি। বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, এই মামলায় রনর ভাই দীপু আসামি। দেশে ফিরলে তাকেও গ্রেফতার করা হবে। যেহেতু মামলার আসামি হতে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমরা প্রথমে পাইনি, তাকে বিদেশে চলে গেছিল। তো যেহেতু আসছে, এখন আমরা দেখবো অসুস্থ, করোনার থেকে ভালো হয়েছে, তো মারা গেছে। পরে দুপুরে রনহক শিকদারকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বাবার মৃত্যুর কারণে মানবিক দিক বিবেচনা করে জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালত। জয়নাল হক সাহেব উনি মারা গেছেন, ওনার ডেড বডি আজকে ঢাকাতে আসছে। ওনার বড় সন্তান হিসাবে ওনার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ওনাকে সুযোগটি মানবিক কারণে আদালত সুযোগটি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন সবার জন্যই সমান। করোনা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয় বলেও জানান মন্ত্রী। আইন সবার জন্য সমান। একটি ঋণ প্রস্তাবকে কেন্দ্র করে নির্যাতনের অভিযোগে গত বছরের 19 মে রনহক শিকদার ও দীপু হক শিকদারকে আসামি করে গুলশান থানায় মামলা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগের বার্তা নিয়ে দুবাইয়ে ব্যবসায়ীদের রোড শোতে অংশ নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুভেচ্ছা বক্তব্যে তিনি প্রবাসীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান। সাকিব আরও বলেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভাবনার নতুন দিগন্ত। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। পুঁজিবাজারে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত 4 দিনব্যাপী রোড শোর তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র সাকিব আল হাসান। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। The way Bangladesh progressed in last 10, 12, 15 years, if it continues like that, I think we got a huge potential. I would like to encourage everyone to invest in Bangladesh. It will obviously benefit you and at the same time our country as well. And what I believe in 5-10 years time, Bangladesh will be a great country, and now is the time to develop, and to do that, this is the right moment to invest. So I would like everyone to welcome Bangladesh. আমাদের দেশে এখন বিনিয়োগের ব্যাপক সুযোগ, তো এই দুটার যোগসূত্র যদি আমরা করে দিতে পারি তাহলে ওনারাও একদিক থেকে লাভবান হবেন, দেশও লাভবান হবে। রোড শোর আয়োজকদের দাবি, বাংলাদেশ এখন অর্থনীতির বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে। তাই তারা বিশ্বব্যাপী পজিটিভ বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে চান। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ 14 বছর ধরে যারা ক্ষমতায় আছেন তারা ইতিহাসকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করছেন। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 14 বছর যাবৎ যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা তাদের ইচ্ছামতো লিখার চেষ্টা করছে, এবং বাংলাদেশের এই 50 বছরে যে মুক্তিযুদ্ধের কারা কি অবদান রেখেছে, কারা কি ক্ষতি করেছে, সেটার সম্পর্কেও বর্তমান প্রজন্মকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি পৌরসভায় নির্বাচনে বিএনপির পরাজয় হয়েছে তাদের অপরাজনীতির জন্য। বিকেলে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বিএনপি নেতাদের সরকারের পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নয়, বিএনপির সবারই পদত্যাগ করা উচিত। বিএনপি নেতারা সরকারের পদত্যাগ দাবি করছেন। গত 1 যুগ ধরে তাদের এ দাবি শুনে আসছে এদেশের জনগণ। তাদের আন্দোলন এখন ফেসবুক নির্ভর নেতিবাচক রাজনীতির জন্য। তাদের আন্দোলন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। সরকারের পদত্যাগ নয়, বরং বিএনপির মতো দলকে জনবিচ্ছিন্ন করার জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। ব্যক্তিগত জমি দখল করে বসানো হয়েছে ওয়াসার পানির পাম্প, তৈরি হয়েছে খাল। আর খাল ও পাম্পের জন্য নির্ধারিত জায়গায় প্রভাবশালীরা নির্মাণ করেছে বিশাল অট্টালিকা। রাজধানীর মোহাম্মদপুরে ঘটেছে এমন ঘটনা। জমি হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও পাচ্ছেন না কোনো প্রতিকার। মাহমুদ রাকিবের রিপোর্ট।
দুই পাশে বিশাল দুটি অট্টালিকা, তার মাঝখানে ওয়াসার মালিকানাধীন খাল ও পানির পাম্প। মহানগর জরিপ দাগ অনুযায়ী ওয়াসার পাম্প, ওয়াকওয়ে ও দুই পার বাধাই করা এই খালের অংশবিশেষ রয়েছে 137 নম্বর জমির ওপর। একইভাবে পাম্পের পাশের রাস্তা ও বহুতল ভবনটি নির্মিত হয়েছে 135 নম্বর দাগে, আর খালের অপর পাশে 138 নম্বর দাগে রয়েছে আরেকটি বিশাল অট্টালিকা। তবে ম্যাপ অনুযায়ী পাম্প হবার কথা 135 আর খাল হবার কথা ছিল 138 নম্বর দাগে। জেলা প্রশাসক থেকে অনুমতিপত্রে তার প্রমাণও মেলে। 137 নম্বর দাগের জমির মালিকের অভিযোগ, 2012 সালে মোহাম্মদপুরের সাবেক এমপি মকবুল হোসেন ও আশপাশের প্রভাবশালীরা ওয়াসাকে ম্যানেজ করে তাকে জমি ছাড়া করে সেখানে পাম্প বসায়। তো আমি এখন উদ্বাস্ত বাইরে বাইরে রাস্তায় ঘুরি। আমি এখন আপনার দেশে যদি ঠিকানা থাকতো আমি চলে যেতাম দেশে, আমার তো কিছু না। আমি মেয়েদেরকে কি করবো? আমি এখন আপনাকে আর বলতে পারছি না, আমি খুব কষ্ট হয় আমার এখন। প্রতিকার চেয়ে বারবার ধর্ণা দেওয়ার পর ওয়াসাও শফিকুল ইসলামকে তার জমি ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে চিঠি ইস্যু করে। ভুল জায়গায় পাম্প বসানোর কথা স্বীকার করে 2016 সালে সময় সংবাদকে সাক্ষাৎকারও দেন ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। পুরো ডিটেলস আমার ভূমি ডিপার্টমেন্ট আছে, ওরা সবটা দেখে দিবে। 5 বছর পরও সেই একই আশ্বাসের পুনরাবৃত্তি। কারা কারা দায়ী চিহ্নিত করে তার জমি তাকে ফেরত দেওয়া যায় কিভাবে, সেই জন্য আমরা ব্যবস্থা নিতে বলছি। আমাদের যদি কারো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এনে ফেরত দিয়ে দিতে হবে। বেঁচে থাকতে ওয়াসা এই ভুলের খেসারত দেবে কিনা সে প্রশ্নই এখন ডুকরে কাঁদছে দুই মেয়ের বৃদ্ধ পিতা শফিকুলের মনে। আমি খুব কষ্ট হয় আমার এখন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চান্দ্রবর্ষ বা চীনা নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে চীনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব। এর অন্যতম আকর্ষণ গালা নাইট, যেখানে মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক মাতান হাজারো শিল্পী। মঞ্চ জুড়ে পেখম মেলে আছে ময়ূর। বসন্ত উৎসবে গালা নাইটে নানা বেশে নাচ গানের এক উৎসবে মেতেছে চীনাবাসী। উৎসবটা চীনের, কিন্তু আছে বিশ্বায়নের প্রভাব। স্প্যানিশ, রুশ, আফ্রিকান, মিশরীয় ঐতিহ্যের পরিবেশনায় মুগ্ধ দর্শক। উৎসবের অন্যতম পরিবেশনা হলো চীনের বিখ্যাত সিংহ নাচ ও বর্ণিল শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাক পরে ছেলে বুড়ো সবাই এতে অংশ নেয়। 100 বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে এই উৎসব। ভবিষ্যতেও আমরা যে কোনো মূল্যে এই উৎসব পালন করে যাব। প্রার্থনা করি আমাদের দেশের যেন আরো উন্নতি হয়। চান্দ্রবর্ষের প্রথম দিনটিকে চীনারা নববর্ষ হিসেবে পালন করে থাকে। এবছরকে সমৃদ্ধির বছর হিসেবে বিবেচনা করছে চীনা জ্যোতির্বিদরা। প্রতি বছর চান্দ্রবর্ষ উদযাপনে রাশিচক্রের অন্তর্ভুক্ত একটি নির্দিষ্ট প্রাণীকে নববর্ষের প্রতীক হিসেবে নির্বাচন করা হয়। এবারের প্রতীক শূকর ছানা। চীনাদের বিশ্বাস এটি তাদের সৌভাগ্য, সমৃদ্ধি ও সন্তুষ্টির প্রতীক। আগামী 1 মার্চ পর্যন্ত চলবে 40 দিন ব্যাপী এ উৎসব। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 9 মাসের মধ্যে করোনায় দেশে সর্বনিম্ন 5 জনের মৃত্যু। নিয়ন্ত্রণের পথে মহামারী, বলছেন বিশেষজ্ঞরা। টিকা নেওয়ার বয়সসীমা 55 থেকে 40 করায় বেড়েছে গ্রহীতার সংখ্যা। বাবার জানাজায় অংশ নিতে দেশে ফিরে গ্রেফতার শিকদার গ্রুপের এমডি রনো। মানবিক দিক বিবেচনায় জামিন, আইন সবার জন্য সমান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগের বার্তা নিয়ে মধ্যপ্রাচ্যের দুবাইয়ের ব্যবসায়ীদের রোড শোতে সাকিব আল হাসান বললেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভাবনার নতুন দিগন্ত। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।